চলে এসেছি আমরা অনুপাত সমানুপাতের পার্ট 1 এর তৃতীয় ক্লাস নিয়ে। শুরু করা যাক। আগের দিন 12 নম্বরে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করছি। ঠিক আছে, আগের দিন এটা হয়েছিল, এরপর থেকে আজকে শুরু করছি। দেখো 13 নম্বর কোশ্চেন কি বলেছে। তেরো নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে 5:4:6 এর বিপরীত অনুপাত কত হবে। তাহলে আমি এখন পর্যন্ত শিখে নিই যে বিপরীত অনুপাত জিনিসটা কি। বিপরীত অনুপাত যাকে ইংলিশে ইনভার্স রেশিও বলে। ইনভার্স রেশিও, বিপরীত অনুপাতের ইংলিশ হচ্ছে ইনভার্স রেশিও। তাহলে আপনাকে শিখতে হবে ইনভার্স রেশিও বা বিপরীত অনুপাত জিনিসটা কি। ধরে নাও একটা অনুপাত দেওয়া আছে এ অনুপাত বি, একটা অনুপাত দেওয়া আছে এ অনুপাত বি। বলছে এর ইনভার্স রেশিও বা বিপরীত অনুপাত কি হবে স্যার? এর বিপরীত অনুপাত হবে বি অনুপাত এ। জাস্ট আমরা চেঞ্জ করে দিলাম, এ অনুপাত বি ছিল, তাহলে হয়ে গেল বি অনুপাত এ। এইভাবে বলতে পারি। আর স্যার কি বলা যায়, অ্যাকচুয়ালি ইনভার্স মানে হচ্ছে কোনো জিনিসের ইনভার্স বা বিপরীত মানে হচ্ছে, আমি ধরে নাও দাঁড়িয়ে আছি, আমার ইনভার্স কি হবে? আমি মাথা উপরে পা নিচে আছে, আমার ইনভার্স কি হবে? আমার পা উপরে মাথা নিচে, তাই তো ইনভার্স। তাই যদি হয় তাহলে এ অনুপাত বি এর ইনভার্স কি হবে? 1/a অনুপাত 1/b। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি না, আমরা কি জানি স্যার, অনুপাতকে কখনো ভগ্নাংশে রাখা যায় না। অনুপাতকে কখনো ভগ্নাংশে রাখা যায় না। তাহলে আমাকে নিচে যেটা হরে রয়েছে, নিচে যেটা হরে রয়েছে সেটাকে দূর করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এ নিচে কি রয়েছে এ আর বি, তাহলে এদের লসাগু কি হবে? এ বি। তাহলে উভয় পক্ষকে এ বি দিয়ে গুণ। এখানেও আমি এ বি দিয়ে গুণ করে দিলাম, এখানেও আমরা এ বি দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, দেখো এ এ কেটে গেল, বি বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো বি, এখানে পড়ে থাকলো এ। তাই তো বেরিয়েছিল আমাদের বি অনুপাত এ। তাহলে স্যার কি দরকার ছিল, আপনি এইভাবে কেন করলেন? এইখানে তো ডিরেক্ট আমরা বলতে পারছি এ অনুপাত বি সমান এর ইনভার্স রেশিও সমান বি অনুপাত এ। তাহলে আমার এতগুলো খাটনি করার কি দরকার? হ্যাঁ দরকার আছে। কি দরকার আছে? আমার দুটো দেওয়া ছিল বলে আমি ইন্টারচেঞ্জ করে বলে দিলাম এ অনুপাত বি এর ইনভার্স রেশিও হচ্ছে বি অনুপাত এ। কিন্তু যদি তিনটা দেওয়া থাকে, তিনটা দেওয়া থাকে মানে তিনটা দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি, এর ইনভার্স রেশিও কি হবে? তখন আমরা কিভাবে করব? তখন তো স্যার আমি ইন্টারচেঞ্জ করতে পারবো না। তখন আমাকে করতে হবে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c। ঠিক আছে, হয়ে গেল। এর ইনভার্স 1/a, বি এর ইনভার্স 1/b, সি এর ইনভার্স 1/c। এবার গল্প হচ্ছে, তাহলে নিচে কে রয়েছে? এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, তাহলে এদের লসাগু কি হবে? এবিসি হবে। তাহলে প্রত্যেকটাকে এবিসি দিয়ে গুণ করে দিব। 1/a ইন্টু এবিসি, 1/b ইন্টু এবিসি, এটা মুছে দিলাম। অনুপাত 1/c ইন্টু এবিসি। ঠিক আছে, আচ্ছা দেখো এ এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো বিসি অনুপাত এসি অনুপাত এবি। বোঝা গেল? বোঝা গেল স্যার? বোঝা গেল? দেখো বিসি অনুপাত এসি অনুপাত এবি। তাহলে আমার ইনভার্স রেশিও এভাবে বের করা যায়। তাহলে কি স্যার আমি এত বড় করব না? এবার আমরা শর্টকাটে আসি, এটা রাস্তা। ইনভার্স রেশিও বের করার নিয়ম হচ্ছে এটা। আমরা এবার শর্টকাটে আসি। বলছে আমরা ডিরেক্ট দুটো দেওয়া থাক, তিনটা দেওয়া থাক, চারটা দেওয়া থাক, আমি ডিরেক্ট ইনভার্স রেশিও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ধরে নাও দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি, এর ইনভার্স রেশিও বা বিপরীত অনুপাত কি হবে? যখন আমি এর বের করব, আমি এ কে ঢেকে দিলাম, কি পড়ে থাকছে? বি আর সি, তাহলে বি ইন্টু সি করলে কত হবে? বিসি। হয়ে গেল অনুপাত। বি বের করছি, বি কে ঢেকে দিব, বি বের করছি স্যার, বি কে ঢেকে দিব, কি পড়ে আছে? এ আর সি, তাহলে হয়ে গেল এসি অনুপাত। সি বের করছি, সি কে ঢেকে দিলাম, কি পড়ে আছে? এবি, তাহলে হয়ে গেল এবি। দেখো তাই বেরিয়েছিল না? তাহলে আমার এতগুলো খাটনি করার কোনো দরকার নেই। ডিরেক্ট আমরা ইনভার্স রেশিও বা বিপরীত অনুপাত বলতে পারবো বিসি অনুপাত এসি অনুপাত এবি। দেখো তাহলে আমি
এ অনুপাত বি অনুপাত সি এর ইনভার্স রেশিও বা বিপরীত অনুপাত পেয়ে গেলাম বিসি অনুপাত এসি অনুপাত এবি। ঠিক আছে, এটা যদি বুঝে গিয়ে থাকি তাহলে আমরা কোশ্চেনটাতে আসি। দেখি কোশ্চেনটা কি আছে। দেখো কোশ্চেন কি দিয়েছে, 5 অনুপাত 4 অনুপাত 6 এর বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও বের করো। তাহলে কি করব আমরা, একদম শর্টকাট স্যার, 5 কে ঢেকে দিলাম 4 6 24 অনুপাত 4 কে ঢেকে দিলাম 5 6 30 অনুপাত 6 কে ঢেকে দিলাম 4 5 4 5 20। 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে যদি কেটে দিই কত হবে 12, 2 দিয়ে কেটে দিলাম 15, 2 দিয়ে কেটে দিলাম 10। তাহলে ইনভার্স রেশিও কত দাঁড়ালো, 12 অনুপাত 15 অনুপাত 10। এই হয়ে গেল আমার ইনভার্স রেশিও। ঠিক আছে, বোঝা গেছে। পরের অঙ্কে আসি তাহলে। আচ্ছা, পরের অঙ্কে আসার আগে স্যার একটা বের করে রাখবে, 7 অনুপাত 6 অনুপাত 7 অনুপাত 9 বের করে রাখবে যে এর বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও কত হচ্ছে, সেটা অ্যান্সারটা বের করে কমেন্ট করে দেবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে আসি। এটা করে রাখবে, করে অ্যান্সার করে দেবে। দেখো বলেছে 4 অনুপাত 5, 10 অনুপাত 9 এবং 18 অনুপাত 15 মিশ্র অনুপাত কত হবে। মিশ্র অনুপাত ইংলিশে কি বলে, মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও। মিক্সড অনুপাতের ইংলিশ হচ্ছে, মিশ্র অনুপাতের ইংলিশ হচ্ছে মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও। তাহলে আমাকে বের করতে দিয়েছে মিশ্র অনুপাত কি হবে, কার কার বের করতে দিয়েছে, 4 অনুপাত 5, 10 অনুপাত 9, 18 অনুপাত 15। আমরা তো এখনো শিখিনি মিশ্র অনুপাত কি জিনিস, তাহলে আগে শিখে নি মিশ্র অনুপাত কি। ধরে নাও দেওয়া আছে এ অনুপাত বি, সি অনুপাত ডি, ই অনুপাত এফ। বলছে এর মিশ্র অনুপাত কি হবে। আচ্ছা, এ অনুপাত বি কে আমরা লিখতে পারি না এ বাই বি, লিখতে পারি তো এ বাই বি। সি অনুপাত ডি কে লিখতে পারি না সি বাই ডি, অবশ্যই পারি। ই অনুপাত এফ কে লিখতে পারি না ই বাই এফ, পারি তো। তাহলে আমি জাস্ট এইগুলোকে গাণিতিক আকারে লিখলাম, হয়ে গেল লেখা। মিশ্র অনুপাত মানে আর কিছু না স্যার, প্রত্যেকটার গুণফল, প্রত্যেকটাকে গুণ করে দেবো। কি দাঁড়ালো, ওপরে কি দাঁড়ালো, ওপরে দাঁড়ালো এ সি ই, এ সি ই, নিচে কি দাঁড়ালো বি ডি এফ, বি ডি এফ। তাহলে এটাই হয়ে গেল আমার মিশ্র অনুপাত বা মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও। বোঝা গেল। বা আমরা আর কি করতে পারি, প্রত্যেকটার প্রথমে যারা রয়েছে, প্রত্যেকটা রেশিওর প্রথমে যারা রয়েছে তাদের গুণফলটাকে আমরা লবে লিখে দেব। দেখো কি রয়েছে এ সি আর ই, তাহলে এদের গুণফলটাকে এ সি ই কে লবে লিখে দিলাম। আর দ্বিতীয়তে যারা রয়েছে বি ডি আর এফ, এদের গুণফলকে আমরা হরে লিখে দেব বি ডি এফ। ব্যাপার একই, তাহলে আমাদের হয়ে গেল এটা মিক্সড রেশিও। হয়ে গেছে। অঙ্কে আসি এবার। দেখো বলেছে 4 অনুপাত 5, 10 অনুপাত 9, 18 অনুপাত 15 এর মিশ্র অনুপাত কি হবে। করতে পারো স্যার, 4 অনুপাত 5 মানে 4/5, 10 অনুপাত 9 মানে 10/9, 18 অনুপাত 15 মানে 18/15। এদের কি বলেছে, মিশ্র অনুপাত বলেছে, তাহলে গুণ করে দিই। 5 দিয়ে 10 কে কেটে দিলাম 2 হলো, 9 দিয়ে 18 কে কেটে দিলাম 2 হলো। তাহলে ওপরে কি দাঁড়ালো 4 2 8, 8 2 16, 16/15 সমান আমরা লিখতে পারি 16 অনুপাত 15। তাহলে মিশ্র অনুপাত কত দাঁড়ালো 16 অনুপাত 15। ঠিক আছে, বোঝা গেছে। বোঝা যদি গিয়ে থাকে তাহলে একটা হোমওয়ার্ক দিই, একটা হোমওয়ার্ক দিই। 2 অনুপাত 3, 16 অনুপাত 21, 15 অনুপাত 17, 15 অনুপাত 17 বলছে এর মিশ্র অনুপাত কত হবে বের করবে। এটা হোমওয়ার্ক থাকলো। 2 অনুপাত 3, 16 অনুপাত 21, 15 অনুপাত 17 এর মিশ্র অনুপাত কত হবে এটা বের করে অ্যান্সার বলবে। ঠিক আছে, পরেরটাই আসি, পরেরটাই আসি। দেখ
কি বলেছে স্যার? ফাইন্ড দ্য মিক্সড রেশিও অফ দ্য ইনভার্স রেশিও অফ এক্স ইস টু ওয়াই জেড, ওয়াই ইস টু এক্স জেড অ্যান্ড জেড ইস টু এক্স ওয়াই। মানে এক্স ইস টু ওয়াই জেড, ওয়াই ইস টু এক্স জেড এবং জেড ইস টু এক্স ওয়াই এর বিপরীত অনুপাতের মিশ্র অনুপাত বের করো। দেখো এখানে কিন্তু আগের দুটো অঙ্কের একসাথে মিশ্রণ দেওয়া আছে, আগের দুটো অঙ্ককে একসাথে কম্বাইন করা আছে এই অঙ্কে। কি বলেছে এখানে? বলেছে যে আগে এদের তিনটা রেশিও দেওয়া আছে, আগে এদের বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও বের করো। আমরা শিখে গেছি ইনভার্স রেশিও কিভাবে বের করব। তারপরে যেটা অ্যান্সার দিবে সেই অ্যান্সারটা যেটা বেরালো বিপরীত অনুপাত তার মিশ্র অনুপাত বের করব। বোঝা গেল? প্রথমে যেগুলো তিনটা দেওয়া আছে এদের বিপরীত অনুপাত বের করব, বিপরীত অনুপাত যেটা দাঁড়াবে তার আমরা মিশ্র অনুপাত বের করব। তাহলে করি। বলেছে বিপরীত অনুপাতের মিশ্র অনুপাত বের করো। তাহলে আগে বিপরীত অনুপাত বের করি, তারপরে তার মিশ্র অনুপাত বের করব। আচ্ছা, এক্স অনুপাত ওয়াই জেড এর বিপরীত অনুপাত কি হবে? উল্টে দিব, ওয়াই জেড অনুপাত এক্স। তাই হবে না? তাই হবে। আচ্ছা, ওয়াই অনুপাত এক্স জেড এর মিশ্র বিপরীত অনুপাত কি হবে? এক্স জেড অনুপাত ওয়াই। হয়ে গেল। জেড অনুপাত এক্স ওয়াই এর বিপরীত অনুপাত কি হবে? এক্স ওয়াই অনুপাত জেড। হয়ে গেল। তাহলে আমি তিনটা বিপরীত অনুপাত বের করে নিলাম। এবার আমার কাজ কি? এবার কাজ বলেছে এই তিনটার মিশ্র অনুপাত বের করতে। তাহলে করে নিই। আচ্ছা, ওয়াই জেড অনুপাত এক্স মানে আমরা লিখতে পারি ওয়াই জেড বাই এক্স, এক্স জেড বাই ওয়াই, এবং এখানে লিখে দিলাম এক্স ওয়াই বাই জেড। মিশ্র অনুপাত মানে এদের গুণফল। দেখো এক্স এর সাথে এক্স কেটে গেল, ওয়াই এর সাথে ওয়াই কেটে গেল, জেড এর সাথে জেড কেটে গেল। তাহলে আমার কি দাঁড়ালো? উপরে দাঁড়ালো দেখো এক্স ওয়াই জেড, আর নিচে দাঁড়ালো ওয়ান। নিচে তো সবগুলো কেটে গেছে, তাহলে ওয়ান। তাহলে আমার অনুপাত হয়ে গেল এক্স ওয়াই জেড অনুপাত ওয়ান। এই হয়ে গেল আমার অনুপাত। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বোঝা গেছে স্যার? তাহলে আমি বিপরীত অনুপাত মিশ্র অনুপাতের বিপরীত অনুপাত বের করতে শিখে গেলাম। নেক্সট অঙ্কে আসি। বুঝতে অসুবিধা হলে বলবে। নেক্সট অঙ্কে আসি। দেখো পরের অঙ্ক কি বলেছে স্যার? বলছে হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ 0.4 ইস টু 0.7। মানে 0.4 এবং 0.7 এর বর্গ অনুপাত বের করো। 0.4 এবং 0.7 এর বর্গ অনুপাত বের করো। তাহলে নতুন একটা জিনিস পেলাম না, বর্গ অনুপাত। দেখো তো বর্গ অনুপাত নাম শুনেই বুঝতে পারছি কিছু একটা বর্গ করতে হবে, একদম তাই। বলছি জিনিসটা কি? ধরে নাও এ অনুপাত বি দেওয়া আছে, এর বর্গানুপাত বা ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে কিছু না, জাস্ট একে বর্গ করে দাও। এর বর্গ এ স্কয়ার অনুপাত বি স্কয়ার। এর বর্গ করে দিলাম, বি এর বর্গ করে দিলাম, তাহলে হয়ে গেল আমার বর্গানুপাত। কিছু করতে হবে না, যেটা দেওয়া থাকবে তার আমি বর্গ করে দেবো, তাহলে আমার বর্গ অনুপাত বা ডুপ্লিকেট রেশিও বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো। আচ্ছা দেখো তো স্যার কি দেওয়া আছে কোশ্চেনে? 0.4 অনুপাত 0.7। আচ্ছা, এক ঘর আগে দশমিক আছে, এখানেও এক ঘর আগে দশমিক আছে, তাহলে আমি দশমিক দশমিক তুলে দিতে পারি। বর্গানুপাত বলেছে, বর্গানুপাত বলেছে, তাহলে বর্গ করে দেব। দশমিক তো তুলে দিয়েছি, তাহলে কত হবে? 4 এর বর্গ 16, 7 এর বর্গ 49। তাহলে আমার হয়ে গেল 16 অনুপাত 49। 16 অনুপাত 49। ক্লিয়ার হলো? বর্গ অনুপাত বলেছে, আমি জাস্ট বর্গ করে দিলাম, যেটা দেওয়া ছিল তার বর্গ করে দিলাম। 4 এর বর্গ করলাম 16, 7 এর বর্গ করলাম 49, অ্যান্সার হয়ে গেল 16 অনুপাত 49। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক থাকলে একটা বাড়িতে করবে তো। 0.13 অনুপাত 0.9 বের করবে, এর হোমওয়ার্ক থাকলো। বের করে বলবে যে এর বর্গ অনুপাত কত হবে। ঠিক আছে, 0.13 অনুপাত 0.9 এর বর্গ অনুপাত কত হবে বের করে অ্যান্সার বলবে। পরেরটাই আসি। বলছে 1/36 অনুপাত 1/169
এর বর্গমূলানুপাত কত হবে? বর্গমূলানুপাত ইংলিশ হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। বর্গমূলানুপাত মানে কি? দেখো নাম শুনেই বুঝতে পারছো, বর্গমূলানুপাত মানে বর্গমূল চেয়েছে। আগেরটা ছিল বর্গানুপাত, এটা আছে বর্গমূলানুপাত। তাহলে বর্গ অনুপাত আর বর্গমূলানুপাতের মধ্যে পার্থক্য কি? বর্গ অনুপাত যখন বলছিল আমরা স্কয়ার করছিলাম, বর্গমূলানুপাত বলেছে তাহলে বর্গমূল করব। বর্গমূল মানে কি? রুট করে দেব। ধরে নাও এ অনুপাত বি, এর বর্গমূলানুপাত মানে কি? রুট এ অনুপাত রুট বি। এই তো স্যার সোজা জিনিস একদম, যেটা দেওয়া থাকবে তার আমি রুট করে দেব। এর বর্গমূল করে দিলাম, বি এর বর্গমূল করে দিলাম, তাহলে যেটা অ্যান্সার দিবে সেটা বর্গমূলানুপাত। ঠিক আছে, কোশ্চেনে আসি, তাহলে বোঝা গেছে। কোশ্চেনে আসি, কোশ্চেন আমার কি দিয়েছে? কোশ্চেন দিয়েছে 1/36 অনুপাত 1/169, বলেছে এর বর্গমূলানুপাত কত হবে? তো বর্গমূলানুপাত কত হবে? বর্গমূল করে দিই, 1/36 অনুপাত 1/√1/169। আচ্ছা স্যার, 1-এর বর্গমূল মানে 1, আর 36-এর বর্গমূল করলে কত হবে? 6 হবে। অনুপাত 1-এর বর্গমূল মানে 1, 169-এর বর্গমূল করলে কত হবে? 13 হবে। আবার একই জিনিস অনুপাত চলে এসছে ভগ্নাংশে। ভগ্নাংশে তো অনুপাত রাখা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে? পূর্ণ সংখ্যা এটাকে কনভার্ট করতে হবে। দেখো ক্রস করে দিই, 13 চলে আসবে এখানে, 6 চলে যাবে এখানে, তাহলে অনুপাত কত হয়ে গেল? 13:6। বোঝা গেল? 13:6। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 13:6। এই তো হয়ে গেল আমার বর্গমূলানুপাত। বোঝা গেল? বর্গ অনুপাতে কি করেছিলাম? স্কয়ার করেছিলাম, বর্গ করেছিলাম। বর্গমূলানুপাত বা সাব ডুপ্লিকেট রেশিওতে আমরা কি করব? বর্গমূল করব সংখ্যাটার। ঠিক আছে, পরেরটাই আসি স্যার, পরের অঙ্কে আসি। দেখো বলছে 3√2 অনুপাত 5 এর ঘন অনুপাত কত হবে? ঘন অনুপাত মানে স্যার কিউব, ঘন মানে বুঝতে পারছো কিউব। তাহলে বলেছে এর ঘন অনুপাত কত হবে? ইংলিশে বলা হয় ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও বা ঘন অনুপাত কি হবে? স্যার ঘন মানে কি? ঘন মানে কিউব। ধরে নাও এ অনুপাত বি দেওয়া আছে, বলছে এর ঘন অনুপাত মানে কত? এর ঘন অনুপাত মানে হবে এর ঘন করে দিলাম মানে এর কিউব, অনুপাত বি এর ঘন করে দিলাম মানে বি এর কিউব। ঠিক আছে, কিউব মানে কি স্যার? কিউব মানে সবাই জানি এ কিউব মানে কি? 3টা এর গুণফল, এ ইন্টু এ ইন্টু এ। ঠিক আছে, 3টা জিনিস সেম জিনিসকে গুণ করলে তার কিউব হয়ে যায়। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে আমি অঙ্কতে আসি। অঙ্কে কি বলেছে? একটা অনুপাত দেওয়া আছে 3√2 অনুপাত 5, বলেছে এর ঘন অনুপাত কত হবে? তাহলে কিছু করব না স্যার, জাস্ট একে ঘন করে দেব, একে কিউব করে দেব। তাহলে দেখো তো 3-এর কিউব, 3-এর কিউব করলে কত হবে? 3-এর কিউব করলে মানে 3টা 3-এর গুণফল, 3 3 9, 3 9 27। আর √2 এর কিউব, দেখো তো এই কিউবটা যেটা আছে সেটা তো 3-এরও কিউব, √2 এরও কিউব, তাহলে 3-এর কিউব করলে 27 হয়ে গেল। √2 এর যদি কিউব করি, দেখো √2 এর কিউব মানে কি? 3টা √2 গুণ, √2 ইন্টু √2 ইন্টু √2, দুটা √2 যখন গুণ করলাম, √2 ইন্টু √2 করলে 2 হয়ে গেল, আর একটা √2 পড়ে থাকলো, তাহলে কি অ্যান্সার দিল? 2√2। তাহলে আমার হয়ে গেল 27 ইন্টু 2√2। বোঝা গেল কোথা থেকে আসলো? 3-এর কিউব করলাম 27 হলো, √2 এর কিউব করলাম 2√2 হলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। অনুপাত ছিল, অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। 5-এর কিউব করলে 125, তাহলে কি দাঁড়ালো? 27 ইন্টু 2 করলে 27 2 54, √2 ছিল, √2 বসে গেল, অনুপাত 125। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 54√2 অনুপাত 125। ঠিক আছে, ক্লিয়ার হলো ঘন অনুপাত? ঠিক আছে স্যার, একটা করে নিবে বাড়িতে, হোম টাস্ক একটা করে নিবে। 5√7 অনুপাত 3, এটা হোম টাস্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো, করে নেবে। করে অ্যান্সার বলবে স্যার কত হচ্ছে, এর ঘন অনুপাত করলে কত হচ্ছে আমাকে অ্যান্সার বলবে। ঠিক আছে, পরের অঙ্কে আসি।
দেখো বলছে 1.728 অনুপাত 2.197 এর ঘনমূলানুপাত কত হবে? আগেরটা কি পড়লাম? ঘন অনুপাত পড়লাম। এবার কি বলেছে? ঘনমূলানুপাত মানে কিউব রুট, ঘনমূল করতে হবে। আগেরটা ঘন করছিলাম, এবার ঘনমূল করতে হবে। ইংলিশে কি বলে? ঘনমূলানুপাত মানে সাবটিপ্লিকেট রেশিও। ঘনমূলানুপাত মানে সাবটিপ্লিকেট রেশিও। কি জিনিস স্যার? বলছে এ অনুপাত বি এর ঘনমূল মানে হচ্ছে, এর ঘনমূল করলে কিউব রুট অফ এ অনুপাত বি এর ঘনমূল করলে কিউব রুট অফ বি। ঘনমূল করে দিলাম। ঠিক আছে, ধরে নাও একটা উদাহরণ দিই। 8 অনুপাত 64 আছে। একে যখন আমি ঘনমূল করব তাহলে 8 এর ঘনমূল কিউব রুট অফ 8, 64 এর ঘন অনুপাত কি হবে? ঘনমূল কত হবে? কিউব রুট অফ 64। আচ্ছা স্যার, এবার স্যার 8 মানেটা কি? কিউব রুট অফ 8 মানেটা কি? দেখো, রুটের মাথায় 3 দেওয়ার মানে হচ্ছে ভিতরে 3টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে মানে। আচ্ছা, এই 8 কে আমরা লিখতে পারি না 2 ইন্টু 2 ইন্টু 2? লিখতে পারি তো? পারি। আচ্ছা, 64 কে 64 কে আমরা লিখতে পারি না 4 ইন্টু 4 ইন্টু 4? পারি তো? বলছে দেখো তো, ভিতরে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2 এর গুণফল আছে, তাহলে যেহেতু রুটের মাথায় 3 আছে তার মানে বাইরে একটা 2 বেরাবে। ভিতরে 3টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। একই রকম ভাবে এখানে 3টা 4 গুণ আছে, তাহলে বাইরে একটা 4 বেরাবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2 অনুপাত 4। 2 দিয়ে দেখো আরো কেটে যাবে, তাহলে 1 অনুপাত 2। তাহলে অ্যান্সার হয়ে গেল 1:2। বোঝা গেল? কিউব রুট অফ মানে ভিতরে 3টা সংখ্যা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। যদি এখানে কিউব না থেকে কোনো অঙ্কে এরকম থেকে গেল 5th রুট অফ, তার মানে ভিতরে 5টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। ভিতরে 5টা সেম সংখ্যা থাকলে বাইরে একটা বেরাবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে অঙ্কটাতে আসি। অঙ্কটায় আসি, দেখো কি বলছে। 1.728 অনুপাত 2.197 বলেছে এর ঘনমূলানুপাত কত হবে? এর ঘনমূলানুপাত কত হবে? তাহলে এর কিউব রুট, এদিকে এর কিউব রুট। আচ্ছা, 3 ঘর আগে দশমিক আছে, এখানেও 3 ঘর আগে দশমিক আছে, দশমিক দশমিক তুলে দিলাম, কি পড়ে থাকলো? 1728। তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে কোন 3টা সেম সংখ্যার গুণফল 1728, তাই তো? এর ঘনমূলটা কত সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা বের করে নিই। দেখো আমি এখানে বের করে দেখাচ্ছি। 1728 একে যদি 2 দিয়ে দেখো তো 2 দিয়ে যাবে না? যাবে। 8 দুগুণে 16, 6 দুয়ে 12, 4 দুয়ে 8। আবার 2 দিয়ে যাবে 4 3 2। আবার 2 দিয়ে যাবে 2 1 6। আবার দেখো 2 দিয়ে যাবে 108। আবার 2 দিয়ে যাবে 54। আবার 2 দিয়ে যাবে 27। আবার 3 দিয়ে যাবে 9, 3 দিয়ে যাবে 3। হয়ে গেল? তার মানে আমি এটা বুঝতে পারলাম যে 1728 কে যদি ভাঙি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2 এর গুণফল, তার সাথে 1টা 2টা 3টা 3টা 3 এর গুণফল। 6টা 2 এবং 3টা 3 কে একসাথে গুণ করলে 1728 হয়। তাহলে স্যার আমি 1728 এর জায়গাতে ওটা লিখতে পারি 6টা 2 ইন্টু 3টা 3। তাহলে 6টা 2 মানে কি 2 টু দি পাওয়ার 6, 3টা 3 মানে কি 3 এর কিউব। তাহলে আমি ওর জায়গাতে লিখে দিলাম এটা। লেখা যায় স্যার 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 এর গুণফল, 3 এর কিউব মানে 3টা 3 এর গুণফল। হয়ে গেল? অনুপাত ছিল, অনুপাত দিয়ে দিলাম। এবার 2197 2197 কে ভেঙে দেখবো কি হয়। দেখি ভেঙে, দেখো ভাঙছি। 2197 কে ভাঙছি, কত দিয়ে যাবে? 13 দিয়ে যাবে। 13 দিয়ে ভাঙলে 169, আবার 13 দিয়ে যাবে 169। ঠিক আছে, তাহলে স্যার আমি 2197 এর জায়গাতে লিখতে পারি 13 কিউব।
কি বললাম, মাথার উপরে কিউব, এই রুটের মাথার উপরে 3 দেওয়া আছে, মানে কি ভিতরে 3টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। দেখো তো কটা 2 আছে, 6টা 2 আছে। 3টা 2 থাকলে একটা বেরাতো, তাহলে 6টা 2 থাকলে কটা 2 বেরাবে, 2টা 2 বেরাবে। এখানে 3টা 3 আছে, তাহলে বাইরে কটা বেরাবে, একটা বেরাবে। হয়ে গেল। একই রকম ভাবে কটা 13 আছে, 3টা 13 আছে, বাইরে কটা বেরাবে, একটা বেরাবে। 2 2 এ 4, 3 4 এ 12 অনুপাত 13। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 12:13। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার গল্প এখান থেকে মনে হতে পারে যে স্যার 2197 কে 13 দিয়ে ভাগ যাবে, আপনি কিভাবে বুঝলেন? আপনার জানা আছে বলে আপনি বলে দিলেন, আমার তো জানা নাই, পরীক্ষা হবে কেমন করে বুঝবো 13 দিয়ে হবে? আমার তো খুঁজতে খুঁজতেই টাইম লেগে যাবে 13 দিয়ে হবে। তাহলে কি কোনো শর্টকাট আছে কিউব রুট করার? আছে। এই কিউব রুট বা স্কোয়ার রুট করার আমাদের আলাদা চ্যাপ্টার আছে। আমি এখানে যেইটুকুটা লাগবে এটার জন্য আমি সেইটুকুটা বলে দিচ্ছি, একটু ভালো করে শোনো। যে কোনো সংখ্যার কিউব রুট খুব সহজে বের করা যায়, একটু বলে দিই শর্টকাটে। এই ক্ষেত্রে যেইটুকুটা লাগবে আমি সেইটুকুটাই বলছি। দেখো, আপাতত আমি এখন যে কটা করছি স্যার, এটা দিয়ে মোটামুটি 5 অঙ্ক 6 অঙ্ক পর্যন্ত কিউব রুট বের করা যায়। কিন্তু তোমাকে যদি তার থেকেও বড় সংখ্যা বের করতে হয় তখন তোমাকে কিন্তু আরেকটু শিখতে হবে। আমি এখন যেইটুকুটা লাগবে তার জন্য নর্মাল কিছুটা বলে দিই। কিউব, যে কোনো সংখ্যার কিউব রুট বের করা খুব সহজ। তার জন্য আমাকে কি করতে হবে, বেশি না, 1 থেকে 9 পর্যন্ত কিউবকে মুখস্থ রাখবে। দেখো তো, 1 এর কিউব করলে কত হয় 1, 2 এর কিউব করলে কত হয় 8, 3 এর কিউব 27। ভালো করে বোঝো, পরীক্ষা হলে খুব কাজে দিবে এটা। 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64, 5 এর কিউব করলে 125, 6 এর কিউব করলে 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। একদম মুখস্থ করে নেবে 1 থেকে 9, কেমন তেমন কোনো কঠিন ব্যাপার নাই, আমরা এগুলো ছোটবেলা থেকে করে এসেছি 1 থেকে 9। দেখো ভালো করে লক্ষ্য করো তো একটা জিনিস, লক্ষ্য করো 2 3 7 8 কে যদি বাদ দিই, বাকি যেগুলো সংখ্যা রয়েছে তাদের কিউব প্রত্যেকটাই তার ইউনিট ডিজিটে রিপিট করেছে। মানে কি, দেখো তো 1 এর কিউবে ইউনিট ডিজিট 1, 4 এর কিউবে ইউনিট ডিজিট 4, 5 এর কিউবে ইউনিট ডিজিট 5, 6 এর কিউবে ইউনিট ডিজিট 6, 9 এর কিউবে ইউনিট ডিজিট 9। 4টা সংখ্যা রিপিট করে না। কে কে করে না? 2 করে না, 3 করে না, 7 করে না, 8 করে না। বাদ বাকি প্রত্যেকটা সংখ্যায় তার কিউব করতে গেলে ইউনিট ডিজিটে সেই সংখ্যাটা রিপিট করে। ঠিক আছে, যদি তাই করে স্যার, তাহলে আমি এই 4টার ক্ষেত্রে, যে 4টা করে না তাদের ক্ষেত্রে কি প্রবলেম? দেখো কি প্রবলেম, প্রবলেম কিছু না, অদ্ভুত রকম ভাবে দেখো তো 2 এর কিউব 8, 8 এর কিউবে 2, তার মানে ইন্টারচেঞ্জ করছে না। 2 এর কিউব করতে গেলে ইউনিট ডিজিট 8 আসে, 8 এর কিউব করতে গেলে 2 আসে। তাহলে দেখো তো 2 আর 8 নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, 2 থাকলে 8 হবে, 8 থাকলে 2 হবে। একই রকম ভাবে 3 থাকলে 7 হবে, 7 থাকলে 3 হবে। 3 আর 7ও ইন্টারচেঞ্জ করে, 3 আর 7ও ইন্টারচেঞ্জ করে। ঠিক আছে, তাহলে আমার বাকিগুলো মনে রাখার দরকার নেই, আমি শুধু যদি এইটুকুটা মনে রাখি আমার তাই হয়ে যাবে যে 2 8 এর সাথে ইন্টারচেঞ্জ করে, 3 7 এর সাথে ইন্টারচেঞ্জ করে, বাদ বাকি সবাই রিপিট করে, তাহলে আমার হয়ে যাবে। বোঝা গেল? 2 8 এর সাথে করে, 3 7 এর সাথে করে, এইটুকুটা মনে রাখলে আমার হয়ে যাবে, বাদ বাকি সবাই নিজেদের মধ্যে রিপিট করে। এবার আমি কোশ্চেনে আসি। বোঝা গেছে? এবার আমি কোশ্চেনে আসি। এগুলো স্যার ডিটেলসে রয়েছে, এটা আলাদা চ্যাপ্টার আছে, আমরা এখানে যেটুকুটা লাগবে সেইটুকুটা শিখলাম। দেখো আমাকে কি দিয়েছিল, এর ঘনমূলানুপাত বের করতে। 1.728 তার কিউব রুট করে দিলাম, অনুপাত 2.197 তার কিউব রুট করে দিলাম। 3 ঘর আগে দশমিক আছে তুলে দিলাম, 3 ঘর আগে দশমিক আছে তুলে দিলাম। কিভাবে করব বলছি, আমি যেহেতু কিউব রুট করতে দিয়েছে, শেষ থেকে ডান দিক থেকে 3টা সংখ্যা নিয়ে নিলাম। কিউব সব সময় সবার ক্ষেত্রে একই নিয়ম, ডান দিক থেকে 3টা সংখ্যা নিয়ে নিলাম। এখানেও আচ্ছা একটা করে করি, ডান দিক থেকে 3টা সংখ্যা নিয়ে নিলাম। শেষ অঙ্কটা কি আছে স্যার? 8 আছে। শেষ অঙ্কটা কি আছে? 8 আছে। আমরা একটু আগেই পড়লাম 8 কার সাথে ইন্টারচেঞ্জ করে?
2 এর সাথে ইন্টারচেঞ্জ করে, তাহলে আমি বুঝে গেলাম 2 হবে, ইউনিট ডিজিট 2 হবে। হয়ে গেল প্রথম ধাপ। সেকেন্ড ধাপ, এই 3টা অঙ্ক বাদ দিয়ে আর কে পড়ে আছে? কে পড়ে আছে? 1 পড়ে আছে। এই 3টা অঙ্ক বাদ দিয়ে কে পড়ে আছে? 1 পড়ে আছে। আমি এমন একটা সংখ্যা নিব, এমন একটা অঙ্ক নিব যার কিউব করলে যেন একে ক্রস না করে। সাপোজ তুমি বললে স্যার আমি 2 নিব, কিন্তু যদি 2 এর কিউব করি 8 হয়ে যাচ্ছে। দেখো 8 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে 2 নেওয়া যাবে না। আমাকে এমন একটা অঙ্ক নিতে হবে যার কিউব করলে যেন একে ক্রস না করে, এর সাথে সমান বা এর থেকে ছোট হয়। তাহলে আমার পসিবিলিটি একমাত্র 1। দেখো 1 নিলেই আমার 1 এর কিউব করলে 1 হয়, তাহলে আমার হয়ে গেল 12। তাহলে এটা 12 কিউব। ঠিক আছে, একই রকম ভাবে এটাতে আসি। লাস্ট থেকে 3টা অঙ্ক নিয়ে নিলাম। শেষে কে আছে? 7। 7 কার সাথে ইন্টারচেঞ্জ করে? 3 এর সাথে, তাহলে 3 হয়ে গেল। এর আগে কে বসবে? আমি এমন একটা সংখ্যা বসাবো, এমন একটা অঙ্ক বসাবো যার কিউব করলে যেন এই 2 কে ক্রস না করে। তাহলে কি হবে? একমাত্র পসিবিলিটি কি আছে? 1 আছে, কারণ 1 এর কিউব করলে 1 হয়। যদি 2 নিতাম তাহলে 2 এর কিউব করলে 8 হয়ে যেত, তাহলে হবে না। তাহলে আমার হয়ে গেল 13। তাহলে এটা হয়ে গেল 13 কিউব। ঠিক আছে, তাহলে আমার অনুপাত বেরিয়ে গেল 12:13। দেখো শর্টকাট হয়ে গেল। তুমি যে কোনো সংখ্যা মোবাইলে ক্যালকুলেট করবে, 3টা হয়তো ধরো 64 64 64 নিলে করে কিউব রুট করে এইভাবে মিলিয়ে দেখবে, ঠিক মিলে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আর এগুলো নিয়ে আমরা আলাদা চ্যাপ্টার আছে, তখন আমরা আরো ডিটেলসে পড়বো। এই পয়েন্ট তো হয়ে গেল। নেক্সট অঙ্কে আসি। দেখো দেখো তো কি বলেছে। বলেছে 5,600 টাকা এ, বি, সি এবং ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে করে এ অনুপাত বি সমান অনুপাত 2, বি অনুপাত সি সমান 3:1, সি অনুপাত ডি সমান 2:3 হয়। তাহলে এ প্লাস বি এর শেয়ারটা কত? দেখো বলছে আমার কাছে 5,600 টাকা আছে, আমি এই 5,600 টাকা 4 জনের মধ্যে ভাগ করে দেবো। 4 জনের মধ্যে ভাগ করে দেবো। কার কার মধ্যে? এ, বি, সি, ডির মধ্যে। বলছে এমন ভাবে ভাগ করব যাতে করে, আমার কোশ্চেনে দিয়ে দিয়েছে, যাতে করে এ অনুপাত বি এর মান কত হবে? কত দেওয়া আছে? 1:2। বি অনুপাত সি এর মান কত দেওয়া আছে? 3:1। সি অনুপাত ডি এর মান 2:3। এটা দেওয়া আছে। তাহলে আমাকে এ, বি, সি আর বের করতে বলেছে, ওটা পরের কথা, পরে আসছে। আচ্ছা দেখো তো, আমাকে এইগুলো কোশ্চেনে বলে দিয়েছে। আমরা আগের দিনই শিখেছিলাম, ফার্স্ট ক্লাসে শিখেছিলাম যে এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি দেওয়া থাকলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বের করতে পারবো না। ফার্স্ট ক্লাসে শিখেছিলাম স্যার। যদি না শিখে থাকো ফার্স্ট ক্লাসটা গিয়ে দেখে নেবে একবার। দেখো কি হবে? এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বের করতে পারবো না। দুটো নিয়ম শিখেছিলাম, এক গুণ করে করে, একবার প্রতিবেশী নিয়ম। আমি গুণ করে করে দিচ্ছি। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি মানে কি? প্রথমে এই 3টার গুণফল, দেখো কত হবে? 1 3 একে 3, 3 2 এ 6 হয়ে গেল অনুপাত। পরে কি করব? একটা ঢেকে দেব, ওর জায়গাতে পরেরটা চলে আসবে। তাহলে কত চলে আসবে? 2। তাহলে 2 × 3 6, 6 2 এ 12 অনুপাত। তারপরে কি হবে? দুটো ঢেকে দিলাম, এই দুটো ঢেকে দিলাম, তাহলে ওই দুটোর জায়গাতে এই দুটো চলে আসলো। 2 একে 2 আর 2 এ 4। তারপরে 3টাই ঢেকে দিলাম, তাহলে এই 3টার গুণফল হবে 6 হয়ে গেল। দেখো কাটা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে কেটে দিলাম 3 হলো, 2 দিয়ে কেটে দিলাম 6 হলো, 2 দিয়ে কেটে দিলাম 2 হলো, 2 দিয়ে কেটে দিলাম 3 হলো। তাহলে অনুপাত দাঁড়ালো 3:6:2:3। স্যার অনুপাত থাকলে তখনই কাটা যায় যখন প্রত্যেকটাকে কাটা যাবে। এমন নয় স্যার এখানে 3 আছে, 6 আছে, 2 আর 3, তুই বলে স্যার 3 দিয়ে তো এটাকে যায়, এটাকে যায় আর এটাকে যায়, তাহলে কেটে দিই, হবে না। কিন্তু 4টাকাই যেতে হবে, তাহলেই কাটা যাবে। ঠিক আছে, তাহলে অনুপাত দাঁড়ালো 3:6:2:3। মানেটা কি এর? মানে এ যদি 3 টাকা পায় তাহলে বি 6 টাকা পেয়েছে, সি 2 টাকা পেয়েছে, ডি 3 টাকা পেয়েছে। বোঝা গেল? এ যদি 3 টাকা পায় তাহলে বি 6 টাকা পাবে, সি 2 টাকা পাবে, ডি 3 টাকা পাবে। তার মানে কি? তাহলে দেখো তো 3 6 9, আমি বলতে চাইছি এ বি সি ডি 4 জন মিলে টোটাল ক টাকা পেয়েছে? 3 6 9, 9 2 11, 11 3 14। এ বি সি ডি 4 জন মিলে যদি টোটালে 14 টাকা পায়, তার মধ্যে এ পেয়েছে 3 টাকা, বি পেয়েছে 6 টাকা, সি পেয়েছে 2 টাকা, ডি পেয়েছে 3 টাকা। কি বলেছে?
বলছে আমরা আগের দিন শিখেছিলাম না যে এ কত ভাগ টাকা পাবে, বি কত ভাগ টাকা পাবে, একই রকম ভাবে আমাকে কোশ্চেনে কি দিয়েছে, এ প্লাস বি একসাথে কত টাকা পাবে। দেখো বলছে 4 জন মিলে একসাথে কত পাই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, 4 জন মিলে একসাথে কত পাই, 3 যোগ 6 যোগ 2 যোগ 3, 3 যোগ 6 যোগ 2 যোগ 3 কত হচ্ছে, 14 হচ্ছে না? তাহলে 4 জন মিলে 14 টাকা পাবে। 4 জন মিলে যদি 14 টাকা পায়, তার মধ্যে আমাকে কি বের করতে দিয়েছে, এ প্লাস বি। তাহলে 14 টাকার মধ্যে এ আর বি কত টাকা পাবে, দেখো এ 3 টাকা বি 6 টাকা, 14 টাকার মধ্যে এ আর বি কয় টাকা পাবে, এ পাবে 3 টাকা, বি পাবে 6 টাকা, তাহলে টোটালে 9 টাকা। তাহলে টোটালে যদি 14 টাকা পেয়ে থাকে, তার মধ্যে এ বি পাবে 9 টাকা। ঠিক আছে, কোশ্চেনে কি বলেছে, 5600 টাকা যদি টোটালে পেয়ে থাকে, তাহলে এ বি কত পাবে। তাহলে 14 টাকাতে পাই 9 টাকা, 5600-তে কত পাবে, এই তো আমার কোশ্চেন। 14 টাকাতে যদি 9 টাকা পাই, 5600-তে কত পাবে, কেটে দিলাম, 4 14 56, 0 0 হয়ে গেল। তাহলে 4 9 36, 3600 টাকা। তাহলে এ আর বি মিলে কত টাকা পাবে, 3600 টাকা পাবে। কোশ্চেন যদি দিত স্যার বি আর সি মিলে কত টাকা পাবে, তাহলে টোটালে 14 টাকাতে বি পাই 6 টাকা, সি পাই 2 টাকা, তাহলে 14 টাকাতে পাবে 8 টাকা, 5600 টাকাতে কত। যদি বলতো সি আর এ মিলে কত পাবে, তাহলে 14 টাকাতে সি আর এ মিলে কত পাবে, এ পাবে 3 টাকা, সি পাবে 2 টাকা, 5 টাকা, তাহলে 14তে পাই 5, 5600-তে কত, বোঝা গেল। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 3600 টাকা। ঠিক আছে, বোঝা গেছে। পরের অঙ্কে আসি। দেখো পরেরটা, দেখো 21 নম্বর কি বলছে স্যার, দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 7:5 এবং 7:9। যদি পাত্র দুটির মিশ্রণকে 5:2 অনুপাতে মেশানো হয়, তবে নতুন পাত্রে দুধ জলের অনুপাত কত হবে। দেখো আচ্ছা একটু ঠিক করে নিবে, এটা 5:2 নয়, দেখো 1:1 আছে, একটু চেঞ্জ হয়ে গেছে, 1:1 হবে। ঠিক আছে, ব্যাপার একই, 1:1 দিয়ে আগে করি, তারপরে দেখিয়ে দেবো 5:2 থাকলে কি হয়। কি বলছে স্যার, দুটি পাত্র আছে, দুটো আলাদা আলাদা পাত্র আছে, দুটা পাত্রে দুধ আর জল আছে, তাদের অনুপাত আলাদা। প্রথম পাত্রের দুধ জলের অনুপাত 7:5, দ্বিতীয় পাত্রের দুধ জলের অনুপাত 7:9। ঠিক আছে, এবার পাত্র দুটাকে মেশাচ্ছে কোন অনুপাতে, 1:1 অনুপাতে। তাহলে নতুন পাত্রে 3 নম্বর পাত্রে দুধ জলের অনুপাত কত হবে। দেখো দুটো পাত্র ছিল, দুটো পাত্রেই দুধ আর জল আছে, এখানে দুধ আছে আর জল, মিল্ক আর ওয়াটার আছে। কি অনুপাতে আছে, প্রথম পাত্রে আছে স্যার 7:5, দ্বিতীয় পাত্রেও দুধ জল আছে, কি অনুপাতে আছে, 7:9, এই অনুপাতে দেওয়া আছে। ঠিক আছে, বলছে এই দুটো পাত্র থেকে আমি কি নিব, 1:1 অনুপাতে, মানে সেম 1:1, মানে বোঝাতে চাইছি এটাই যে এখান থেকে যতটা নিব এখান থেকেও সম পরিমাণ নিব। নিয়ে এখান থেকে ধরে নাও 1 লিটার মিশ্রণ নিলাম, নিয়ে 3 নম্বর পাত্রে নিলাম, এখান থেকেও 1 লিটার মিশ্রণ নিলাম, নিয়ে 3 নম্বর পাত্রে নিলাম। ঠিক আছে, তাহলে 3 নম্বর পাত্রে দুধ জলের অনুপাত কত হবে, এই পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে, এটাই জানতে চেয়েছি। দেখো এখানে দুধ জলের অনুপাত আলাদা, এখানে দুধ জলের অনুপাত আলাদা, এখান থেকে কিছুটা নিয়েছি, এখান থেকে কিছুটা নিয়েছি, তাহলে তো নিঃসন্দেহে 3 নম্বর পাত্রে দুধ জলের অনুপাত আলাদা হবে, একটা নতুন রেশিও হবে। আমাকে সেই রেশিওটাই জানতে চেয়েছে, এটা ছিল কোশ্চেন। এবার আমরা অ্যান্সারে আসি। কোশ্চেনটা বোঝা গেছে, কোশ্চেন বোঝাটা কিন্তু খুব দরকার, আমরা কিন্তু কোশ্চেনই বুঝি না, হয়তো অঙ্ক মুখস্থ করে নিয়েছি। কোশ্চেনটা বোঝো, তারপরে অঙ্কে আসি। বোঝা গেছে, আসি অঙ্কে আসি। দেখো কিভাবে করব। আচ্ছা আমি ধরলাম একটা পাত্র ছিল যার নাম দিলাম আমি এ, প্রথম পাত্রটা। এখানে দুধ আর জলের অনুপাত কত ছিল, 7:5 ছিল। দ্বিতীয় পাত্রে আমি নাম দিলাম বি, এই পাত্রে দুধ জল অনুপাত কত ছিল, 7:9 ছিল। আচ্ছা দেখো তো, সব সময় মাথায় রাখবে, আমরা প্রথম দিনও বলেছিলাম ফার্স্ট ক্লাসে, যে এই যখন ভিন্ন ভিন্ন অনুপাত থাকে এদের যোগফলকে সেম করতে হয় মেশাতে গেলে, না হলে কিন্তু মেশানো যায় না। কারণ
আমরা কিন্তু কম্পেয়ার সবসময় কিন্তু তুলনা সবসময় একই টাইপের জিনিসের মধ্যে করতে পারি। এখন আমি কিন্তু বলতে পারি না যে ধরো আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু বলতে পারি না যে আমি এই ছাগলটার থেকে দেখতে সুন্দর, এটা কিন্তু বলা যায় না। যদি আমি তুলনা করি আমার, তাহলে আমি আমার অন্য একটা মানুষের সাথেই তুলনা করবো যে আমি অমুক মানুষের থেকে দেখতে সুন্দর বা খারাপ। আমি কখনো বলবো না যে আমি কুকুরটার থেকে দেখতে সুন্দর। তুলনা সবসময় একই জিনিসের মধ্যে হয়। তাহলে যদি একই জিনিসের মধ্যে হয়, তাহলে এখানেও অনুপাতটা একই একই সমষ্টি থাকবে, তাহলেই হবে। দেখো তো এখানে 7 আর 5, 7 লিটার যদি দুধ থাকে তাহলে 5 লিটার জল আছে, তাহলে টোটালে কত লিটার আছে? 12। তাহলে এখানে টোটাল আছে 12, আর এখানে 7 লিটার দুধ থাকলে 9 লিটার জল, টোটাল কত হবে? 16। তাহলে এখানে আছে 12 লিটার, এখানে আছে 16 লিটার, তাহলে তো আমি তুলনা করতে পারবো না, দুটোকে আমাকে সেম বানাতে হবে। যদি মেশাতে হয় দুটোকে আমাকে সেম বানাতে হবে, একই পরিমাণে নিয়ে আসতে হবে, তাহলে আমি ঢালতে পারবো। তাহলে যদি একই আনতে হয় তাহলে আমার কি নিয়ম? ফার্স্ট ক্লাসে হয়েছিল, আবার বলছি নিয়ম কি স্যার? যদি একই আনতে হয়, দেখো এদের যোগফল দিয়ে 7 আর 5 যোগ করলে কত হবে? 12। এদের যোগফল দিয়ে এটাকে গুণ, আর এদের যোগফল দিয়ে এটাকে গুণ, 9 7 16 হয়ে গেল। একদম স্যার, যখন আমি সমষ্টিকে সেম নিয়ে আসব, আমার কাজ কি? এই দুটোর যোগফল দিয়ে নিচেরটাকে গুণ, নিচের দুটোর যোগফল দিয়ে উপরেরটাকে গুণ, হয়ে গেল। একটু ছোট করিনি, দেখো 16 আর 12 আছে, কাটা যাবে না স্যার, 4 দিয়ে কেটে দিলাম 4 হলো, 4 দিয়ে 12কে কেটে দিলাম 3 হলো। তাহলে 4 দিয়ে এবার আমি এটাকে গুণ করব, 3 দিয়ে আমি এটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখে নি নতুন অনুপাতটা কি হবে। আমি দাগ দিয়ে দিলাম। দেখো তো নতুন অনুপাত এর কি হচ্ছে? যদি 4 দিয়ে, স্যার 4 দিয়ে গুণ মানে স্যার 4 দিয়ে একেও গুণ করতে হবে, একেও করতে হবে। 4 সাথে 28 অনুপাত 4 5 20 বিয়ে 3 সাথে 21 3 9 27। এবার দেখো স্যার সেম হয়ে গেছে, একই হয়ে গেছে না? 28 আর 20 যোগ করলে 48, 21 আর 27 যোগ করলে 48, তার মানে দুটো পাত্রে সেম হয়ে গেছে। এবার আমাকে মিশিয়ে দিই। দেখো কোশ্চেনে দিয়েছিল কি 1:1 অনুপাতে মেশাচ্ছি, সেই জন্য আমাকে আর কিছু করতে হলো না। কিন্তু এই কোশ্চেনটা যদি আগের মতো থাকতো, যদি এটা থাকতো 5:2 অনুপাতে মেশাচ্ছি, তার মানে কি প্রথমটা যদি 5 একক নিই তাহলে পরেরটা 2 একক নিয়েছি, প্রথমটা 5 নিলে পরেরটা 2 নিয়েছি, তখন স্যার এখানে একটা বাড়তি আর একটা 5 দিয়ে গুণ করতে হতো, এখানে একটা 2 দিয়ে গুণ করতে হতো। কিন্তু যেহেতু এখানে বলেছে 1:1, যেহেতু এখানে এটা ভুল করে হয়েছে, যেহেতু এখানে বলেছে 1:1, সেই জন্য আমাকে কিন্তু আর কিছু করার দরকার নেই। 1:1 মানে সেম আছে, এখানে 1 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ, বা তুমি এখানেও করতে পারো, এখানে 5 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ। যেহেতু এখানে কিছু 1:1 বলেছে, সেই জন্য আমার খাটনিটা কমে গেছে। ঠিক আছে, তাহলে দেখো তো প্রথম পাত্রে দুধ কতটা আছে? 28 একক। জল কতটা আছে? 20 একক। দ্বিতীয় পাত্রে দুধ কতটা আছে? 21 একক। জল কতটা আছে? 27 একক। হয়ে গেল। তাহলে আমি এটাকে যদি ঢেলে একটা 3 নম্বর পাত্রে ঢেলে দিই, তাহলে সেখানে দুধ কত হবে? 28 আর 21 যোগ করে দিই। প্রথম পাত্রে 28 ছিল, এখন 21, যোগ করলে 49। এখানে ছিল 20, এখন ছিল 27, তাহলে যোগ করলে 47। তাহলে 3 নম্বর পাত্রে দুধ জলের অনুপাত কত হবে? 49 অনুপাত 47, 49 অনুপাত 47। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। বোঝা গেছে স্যার? না বুঝতে পারলে আবারও বলবে। আবার বলছি স্যার, এখানে যদি 5:2 থাকতো, তাহলে আমি এখানে আর একটা 5 দিয়ে একে গুণ করে দিতাম। প্রথম কাজ আমার সমান করে নেওয়া, দ্বিতীয় কাজ 5:2 বলেছে, ওই জন্য এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ। ঠিক আছে, পরেরটাই আসি। দেখো কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? বলেছে একটি 2 কেজি মিশ্রণে 1/3 অংশ জিঙ্ক এবং বাকি অংশ তামা, অন্য একটি 3 কেজি, দেখো একটা 2 কেজির মিশ্রণ ছিল যেখানে 1/3 অংশ, টোটাল 2 কেজির 1/3 অংশ জিঙ্ক আছে এবং বাকিটা তামা আছে। ঠিক আছে, অন্য আর এক টাইপের মিশ্রণ আছে 3 কেজি, যেখানে 1/4 অংশ জিঙ্ক আছে, বাকিটা তামা আছে। ঠিক আছে, এই দুটা মিশ্রণকে একসাথে করে একটা 3 নম্বর মিশ্রণ তৈরি করা হলো। সেখানে জিঙ্ক আর তামার অনুপাত কত? ঠিক আগের মতো, কিন্তু আগেরটাতে অনুপাত দেওয়া ছিল, এখানে ভাগ দেওয়া আছে। স্যার এইগুলো স্যার মনে হবে স্যার এগুলো স্যার একটু কঠিন হয়ে যাচ্ছে, না একদমই না। দেখবে এটা রেলে এসছে, গ্রুপ ডিতে এসছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে গ্রুপ ডিতে এসছে। ঠিক আছে, দেখি করি
কি বলেছে, ধরো এ এক প্রকার মিশ্রণ, আমাকে দুটো জিনিস বলেছে, জিঙ্ক আর তামা। ঠিক আছে, আচ্ছা দেখো আমি ধরলাম দুটো মিশ্রণ আছে, একটার নাম এ একটার নাম বি। আচ্ছা এ মিশ্রণটা কত কেজি আছে কোশ্চেনে কি বলে দিয়েছে, 2 কেজি। বি মিশ্রণটা কতটা আছে, 3 কেজি। এটা বলে দেওয়া আছে কোশ্চেন, পরে আসছে এটার হিসাবে। ঠিক আছে, আচ্ছা বলো তো এই যে এ মিশ্রণ বা প্রথম যে মিশ্রণটা ছিল সেখানে জিঙ্ক কতটা আছে, টোটালের 1/3 অংশ জিঙ্ক আছে না? তার মানে টোটাল যদি 3 থাকে, 1/3 মানে কি, 1/3 অংশ জিঙ্ক মানে কি, টোটাল যদি 3 অংশ থাকে তার মধ্যে 1 অংশ জিঙ্ক আছে, বাকিটা তামা আছে। বলছে টোটাল যা মিশ্রণ আছে তার 1/3 অংশ জিঙ্ক আছে, বাকিটা তামা আছে। তার মানে কি 3-এর মধ্যে 1 আছে জিঙ্ক আর বাকিটা তামা আছে। তাহলে স্যার জিঙ্ক কতটা আছে, 1 জিঙ্ক যদি থাকে তাহলে বাকি কত থাকলো, 3 - 1 2। তাহলে তামা কতটা আছে, 2। টোটাল যদি 3 থাকে তার মধ্যে 1 জিঙ্ক আছে, বাকিটা তামা আছে, বাকি মানে কি 3 থেকে 1 বাদ 2। একই রকম ভাবে বলেছে বি নাম্বার মিশ্রণ বা পরের মিশ্রণটাতে 1/4 অংশ জিঙ্ক আছে। 1/4 অংশ জিঙ্ক মানে কি, তাহলে স্যার 4-এর মধ্যে 1 আছে জিঙ্ক, 4-এর মধ্যে 1 আছে জিঙ্ক, বাকিটা তামা আছে। তাহলে বাকি কতটা থাকলো, 4 - 1 3। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে জিঙ্ক আর তামার অনুপাত কত দাঁড়ালো, 1:2। পরেরটাতে জিঙ্ক তামার অনুপাত কত দাঁড়ালো, 1:3। ঠিক আছে, এটা মুছে দিই এখানে। সেম আবার একদম আগের মতো হয়ে গেছে স্যার, আগের মতো হয়ে গেছে। এটা 3 কেজি ছিল। বলছে এই দুটাকে মিশিয়ে আমরা একটা তৃতীয় মিশ্রণে মেশাচ্ছি। তাহলে দেখো তো সেম আগের মতো না স্যার, আমাকে যদি মেশাতে হয় তাহলে আমাকে সমষ্টিকে সমান করতে হবে। এখানে সমষ্টি কত, 2 আর 1 3, এখানে সমষ্টি কত, 4। তাহলে আমি একে 4 দিয়ে গুণ করে দেব আর একে 3 দিয়ে গুণ করে দেব। বোঝা গেল কেন, 1 আর 2, 1 আর 2, 1 আর 2 যোগ করলে 3 হয়, সেই জন্য নিচেরটাকে 3 দিয়ে গুণ। এখানে 1 আর 3 যোগ করলে 4 হয়, ওই জন্য উপরেরটাকে 4 দিয়ে গুণ হয়ে গেল। আচ্ছা এবার দেখো কোশ্চেনে কি বলেছে, যে এ প্রকার মিশ্রণটা বা প্রথম প্রকার মিশ্রণটা কতটি নিয়েছি, 2 কেজি। আর বি প্রকার মিশ্রণ বা দ্বিতীয় প্রকার মিশ্রণটা আমরা কতটা নিয়েছি, 3 কেজি। তাহলে প্রথমটাকে একটা 2 দিয়ে গুণ, দ্বিতীয়টাকে একটা 3 দিয়ে গুণ। ঠিক আছে, যদি বলতো 1:1 অনুপাতে নিয়েছি তাহলে আমার করার দরকার ছিল না পরের কাজটা। যেহেতু বলেছে এটা 2 কেজি এটা 3 কেজি নিয়েছি, ওই জন্য একটা 2 একটা 3 দিয়ে গুণ। প্রথমে আমরা সমান করে নিলাম, তারপরে যেটা যত কেজি বলেছে তত দিয়ে গুণ করে দিলাম। কাটা যাবে, কাটা যাবে না, তাহলে গুণ করে দিই। তাহলে আমার নতুন অনুপাত কি দাঁড়ালো, 4 2 8, 8 দিয়ে 1 কে গুণ করলে 8 হবে, 8 দিয়ে 2 কে গুণ করলে 8 দিয়ে 16, 3 3 9, 9 দিয়ে 1 কে গুণ করলাম 9 হলো, 9 দিয়ে 3 কে গুণ করলাম 27 হলো। তাহলে নতুন যে পাত্র সি সেখানে কত হবে, জিঙ্ক কত হবে, 9 আর 8 17, 16 আর 27 কত হচ্ছে 43। তাহলে নতুন পাত্রে জিঙ্ক আর তামার অনুপাত 17:43। দেখো এ নাম্বার অপশন 17:43। ঠিক আছে, পরের অঙ্ক আজকে লাস্ট অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক করি। বোঝা গেছে এটা, না বুঝতে পারলে বলবে। আমরা আজকের শেষ অঙ্কে আসি। দেখো আচ্ছা এটাই শেষ অঙ্ক ছিল আজকের, থাক এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাক। আমরা এরপর থেকে আবার নেক্সট ক্লাস শুরু করব। ঠিক আছে।